গুড ইভিনিং বন্ধুরা, দেখুন আজ সকালে চা আর রুটি খেতে ইচ্ছা করলো, তাই চা বানালাম। এই দেখুন চা বানালাম, আর আজকে দুধ চা বানিয়েছি বন্ধুরা। আপনারা তো সবাই জানেন আমি লেবু চা খাই সকালে, কিন্তু আজকে এই যে রুটি দিয়ে খাবো। আর এই রুটিটা না খাস্তা রুটি বানিয়েছি। এই যে দেখুন একটু শক্ত হয়ে গেছে রুটিটা, আমি ইচ্ছা করে বানিয়েছি শক্ত শক্ত, তেল দিয়ে বানাইনি। তেল দিয়ে মাখার সময় একটু সাদা তেল দিয়েছি, দিয়ে তারপরে এখন এটা তেল ছাড়া এটা এরকম করে একটু ঢিমে আঁচে রেখে একটু শক্ত বানিয়েছি। এই দেখুন করে যাচ্ছে আমার রুটিটা। এই যে তেল দিয়ে খেতে ইচ্ছা করছে, রান্না করবো দুপুরে। আজকে দুপুরে ঘুগনি রান্না, ঘুগনি মানে মটর আলু দিয়ে একটা তরকারি রান্না করবো নিরামিষ। এটা এখানে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর চাটাও থেকে আজ অনেকদিন পর আবার ছাদে এলাম। এই বৃষ্টি সারা ছাদ আবার নষ্ট হয়ে গেছে। এই যে শিম গাছ এনে লাগিয়েছিলাম, 40 দিনে শিম ধরে, এই সেই গাছটি আজ অনেকদিন পরে দেখতে এলাম আবার উপরে। বৃষ্টিতে এরকম থাকলে অনেক সময় পোকামাকড় এগুলি থাকে, তাই আসতে ভালো লাগে না। এই আরেকটি শিম গাছ উঠেছে, এটা এমনিতে শীতের দিনে শিম গাছ। আর এই কাঁচা লঙ্কা গাছগুলিতে কি সুন্দর বৃষ্টি হয়েছিল না, আর বৃষ্টিতে খুব সুন্দর কাঁচা লঙ্কা ধরেছে। এখানে এখানে দুটো কাঁচা লঙ্কা গাছ, এই গাছটাতেও খুব সুন্দর কাঁচা লঙ্কা হয়েছে। এটাতে এই গাছেও ধরেছে, ওই গাছেও ধরেছে। এই কুল গাছটাও সুন্দর হয়েছে। কুল গাছটাতে কোনো ফুল আসেনি, এবছরে ফুল আসেনি, কি জানি। আসলে তো এটা বীজের গাছ, এটা তো কলমের গাছ না। কলমের গাছ হলে তাড়াতাড়ি আসে, এটা আসলে বীজের গাছ। আর যা হয় আসবে একদিন না একদিন, আমি ধৈর্য ধরে আছি, একদিন না একদিন সফল হব। পেয়ারা গাছগুলি অনেক বড় হয়ে গেছে, ওইখানে একটা কমলা গাছও আছে, ওগুলি সবই বীজের গাছ। আমার দেখো কি করছে এসে আমাকে, এই যে আমার পুষি, এই যে পুষি আমাকে মোবাইল হাতে দেখলে ওর মাথা নষ্ট হয়ে যায়। আর এই কাঁচা লঙ্কা গাছটাতেও খুব সুন্দর হয়ে ফুল এসেছে, খুবই ভালো লাগছে। এখন শীত আসছে তো, এখন খুব সুন্দর হয়ে, এগুলি শীতের কাঁচা লঙ্কা। আর এই ড্রাগন ফ্রুট গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, এটাকে একটা কিছু দিয়ে বেঁধে দিতে হবে। এই যে ড্রাগন ফ্রুটসটা, এই আরও এই যে ড্রাগন ফ্রুটস, এগুলি বেশ বড় হয়ে যাচ্ছে, অনেক যন্ত্রণা দেয়। আর এই লঙ্কা গাছটা হাই রে হাই, কোনো লঙ্কাই ধরছে না। অনেক কিছু করলাম, আনারস গাছগুলি বেশ বড় হয়ে গেছে। মিষ্টি কুমড়ো গাছে কি সুন্দর আবার আগা দিচ্ছি। কত যে খেলাম মিষ্টি কুমড়োর শাক, অনেক খেয়েছি। ওদের নিয়েই আমার জীবন, ছাড়া আর আমার কিছুই নেই। এই আমার তুলসী গাছ খুব সুন্দর হয়ে যাচ্ছে, তুলসী গাছ। ঢেঁড়স গাছে ঢেঁড়স খেতে খেতে অনেক খেয়েছি ঢেঁড়স। এই যে পেঁপে গাছে ফুল দিচ্ছে, পেঁপে গাছে এই যে মিষ্টি কুমড়োর ফুল আসছে, এই যে ফুল, শীত আসছে তো, এই তো পুরনো, কত পুরনো হয়ে গেছে গাছ, 1 বছর হয়ে গেছে, তবু কিন্তু অনেক আগাডুগা। আমি তো বাজার থেকে কিনে মিষ্টি কুমড়ের শাক পাতা খাই না, আমার গাছের থেকে খাই, আরও একে ওকে দেই শাক। তারপরেও এখন আবার ফুলও আসছে, দেখা যাক আবার ফুল এলে বড়া খাবো। এই দেখুন আমার পুষিক্যাট কী করছে, ও আমি যেই জায়গাতে যাই ওই জায়গাতেই আসে, যেই জায়গাতে যাই এই জায়গাতেই আসে আমার সঙ্গে। এই দেখুন 1 বছর আগের মিষ্টি কুমড়োর গাছ, এটা বাড়ে না বাজার থেকে এনেছিলাম, অর্থাৎ এটা শীতের মিষ্টি কুমড়ো। এই দেখুন এখন এটা আগা দিয়ে এখন এটা হচ্ছে, এটার গোড়াতে মাটি দিতে হবে। এগুলি এতদিন বৃষ্টি ছিল। এই দেখুন এই যে এখানে সমস্ত সবজির খোলা জমিয়েছি, এর উপরে এখান থেকে এখানে গোবর সার আছে, এখান থেকে সামান্য গোবর সার দিয়ে একটু ধনের গুটি আজকে ভিজিয়ে রাখবো, ধনের গুটি ফেলে দেবো, ধনের বীজ ফেলে দেবো, এই জাবড়াগুলি এখানে তুলে দেবো। কতদিন বৃষ্টির জন্য ছাদে আসিনি, এখন বৃষ্টি কমে গেছে, এই 2-3 দিন কাজ করলেই আবার ছাদ খুব সুন্দর হয়ে উঠবে। এখন এলাম ছাদে, মনটা খুব খারাপ লাগে। আর কি নির্জন, চতুর্দিক নির্জন হয়ে গেছে। আর এই নির্জন হয়ে গেলে মনটা যখন হয়ে যায় তখন মনটা কিন্তু খুবই খারাপ লাগে। আর এই নির্জনতা আমার জীবনটাতে বিষাক্ত করে তোলে। ভরা সংসার থাকলে তখন সংসারটাতে যদি একা হয়ে যায় কেউ, তখন কিন্তু ভালো লাগে না। তাই আমি এই ইউটিউবে এসেছি। ইউটিউবে আসার আবার কারণ হলো এটাই, যে আমি সবসময় একটা ব্যস্ততা জীবনের মধ্যে থাকার জন্য। ইউটিউব করলে অনেকে অনেক কিছু খারাপ ভাববে, কিন্তু আর কিছুদিন পরে ভাববে না মানুষ, কারণ এখন প্রতিটা মানুষই, আগের আর 51বর্তী সংসার নেই। 51বর্তী সংসার থাকলে মানুষ আগে অনেক কিছু দিকে নিশ্চিন্ত থাকতো। স্বামী মরে গেলেও পরিবারের আর 5 জন সেই স্বামীর যেই বিধবা স্ত্রী থাকতো তার পাশে এসে দাঁড়াতো, তাই তার থেকে অনেকে সুফল পাওয়া যেত। কিন্তু মানুষ এই সুফলটা সবাই মেনে নেয় না, তাই এখন ধীরে ধীরে আর 51বর্তী সংসারটা নাই। মানুষ সুফলটাকে অন্য পথে পরিচালিত করে, তখন কিন্তু আর সেই সংসারের সুখটা থাকে না। তাই এখন সংসারের মধ্যে কিন্তু স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফ একাই থাকে। আর স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফ যদি একা একা থাকে, যদি স্বামী অসময়ে অর্থাৎ ছেলেবেলে না বড় হতেই, এস্টাবলিশড হতেই স্বামী হঠাৎ করে চলে যায়, তার ওয়াইফের কিন্তু অনেক দিক দিয়ে প্রবলেম হয়ে যায়, আর্থিক দিক দিয়ে প্রবলেম হয়ে যায়। তারপরে যদি
সংসারে আর অন্য কেউ না থাকে, সারাদিন যাই করুক, কিন্তু যখন একা হয়ে যায় কাজের মধ্য থেকে, তখন কিন্তু ভালো লাগে না। আর ছেলেবেলে যদি মানে একদম বড়ও হলো না, ছোটও হলো না, এই টিনেজের এরকম যদি থাকে ছেলেবেলে, ওরা কিন্তু এত কিছু বুঝতে পারে না, বা তারা পড়ালেখার ব্যাপারেও তারা নানান সময় বাইরে বাইরে কাটাতে হয়। সেই মা কি করে জীবন কাটাবে? সেই মার জীবন কাটানো অনেকই কষ্টকর হয়ে যায়। তার মধ্যে আরেকটা কথা বলি, যাদের বিয়ে শাদী দুটি ধর্মের মধ্যে হয়, মানে বিয়ে শাদী হলে যতই বলুন যে বাপের বাড়ি থেকে অনেক দূরে থাকে, সেও একটা বাপের বাড়ির মানুষের সঙ্গে না থাকলে কে আপনাকে দেখবে? আর যদি দুটি মানে পরিবেশে হয়, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে দুটি ধর্মে বিবাহ শাদী হয়ে থাকে, সেই সমস্ত মেয়েদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায় হাজব্যান্ড মারা গেলে। কারণ হাজব্যান্ড মারা গেলে তার শ্বশুরবাড়ির মানুষেরা কিন্তু তখন আগে যা করতে পারেনি, স্বামী মারা যাওয়ার পর তার সমস্ত তেল তুলতে থাকে। তখন কিন্তু সেই বউয়ের অনেকই কষ্ট হয়ে যায়। যা হয়েছে আমার জীবনে, আমি পুরো একাকিত্ব, আর আমার স্বামীর মৃতদেহ থাকতে থাকতেই আমি অত্যাচারিত। অত্যাচারিত মানে আমি অসম্ভব অত্যাচারিত। আমাকে কি করে ওরা ভেনিশ করে দেবে, কি করে ওরা মেরে ফেলবে, বা কি করে ওরা কোনো মিথ্যা অপবাদ দিয়ে আমাকে ওরা চাইছে যে একদম আমার অস্তিত্ব ফুরিয়ে দিতে। একমাত্র স্বামীর আরেক পত্নী থাকা অবস্থায় বিয়েও হয়নি, বা আমার স্বামী লুকিয়েও আমাকে বিয়ে করেনি। ওর ফ্যামিলির ৫ জনকে জিজ্ঞাসা করেই আমার বিয়েটা হয়েছে। কিন্তু আমি ওকে দেখিনি, ফোনেই যা কথা হয়েছে। কিন্তু আমাকে ওর ফ্যামিলির গার্জিয়ানরা সবাই দেখেছে, এবং ওদের মতানুসারেই আমার বিয়েটা হয়েছে। কিন্তু বলা বাহুল্য, আমার বাবার বাড়ির কেউই জানেনি, আমার মা-বাবা কেউই জানেনি। মৃত্যু পর্যন্তও জানেনি যে আমি কোথায় আছি। কারণ তখন আমাকে ওরা পরিচয়হীন করে ওদের হাতের কবজায় রেখে দিয়েছিল। আর আমিও তখন হয়ে গেছে বিয়ে, যেকোনো একটা মানে বিপদে পড়ে যেকোনো মানে ওদের হাতের কবজায় ঢুকে গেছি না বুঝে। এখন ঢুকে যাওয়ার পর যখন দেখলাম যে এখন আমার একটা বাচ্চাও আছে, আমি যদি এখন ইয়ে করি তাহলে আমার বাচ্চাটা স্বামী একদিকে, ওয়াইফ একদিকে, বাচ্চা কোন দিকে, এই হিসেবে হ্যাঁ, আমি এখন তো সবই তো ওর পরিচয়। এখন ওর পরিচয়ের বাচ্চাটা আমি নিয়ে কোথায় রাখবো? তাই আমিও মেনেই নিয়ে চলেছিলাম এতটা জীবন। যেহেতু আমার হাজব্যান্ড আমাকে কোনো খারাপ ব্যবহার করতো না। হাজব্যান্ড আমাকে অনেকই আদর করতো, অনেকই ভালোবাসতো। কিন্তু ওর পরিস্থিতিতে ও আমাকে এরকম সমস্ত কিছু থেকে আমাকেও আলাদা অবস্থাতে কিন্তু রাখতো। কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমাদের এমনিতে সংসারে কোনো অশান্তি ছিল না। অশান্তি একমাত্রই ছিল ওর, সবাই সবসময় হিংসা করতো, সবসময় হিংসা করতো। আমার খাওয়া পড়া এগুলি দেখতে পারতো না। আমি ঘরে একদিনের জন্য অবসর থাকলে ওদের মনে হতো আমি বসে খাই। তাই আমার সবসময় রোজগার করতে হতো। এরপরে তো যখন একটা ক্যান্সার রুগী হয়ে গেল, তখন তো ঘরে আর কেউ রোজগারের নাই। যা ছিল আমাদের সমস্ত কিছু তুলে ওকে ট্রিটমেন্ট করিয়েছি। কিছুই নেই। আমারও রুজি রোজগার তখন বন্ধ করে ওর সেবাতেই আমি বসে গেছি। আর এখন আমার কি হলো? এখন আমার ও চলে গেল, কোনো কিছু নেই। ছেলেকে মানুষ করা অনেক কষ্টসাধ্য হয়ে গেছে। ছেলের এখন উচ্চশিক্ষার জন্য আমি কি করে এটা আমি চালিয়ে যাই আমি বুঝতেই পারছি না, এবং মানসিক দিক থেকে আমি অনেকই ক্ষতবিক্ষত হয়ে গেছি। আগে ও ছিল আমার মনের অনেকটাই জুড়ে, যেহেতু মা, বাবা, ভাই, বোন কেউই আমার নাই। কারোর সঙ্গেই আমার আজ ২০টা বছর যোগাযোগ নেই। তাই আমি ওকে নিয়েই আমার এই লাইফটাতে আমি কাটিয়েছি। কিন্তু যেইমাত্র ওর মৃত্যুটা হয়ে গেল, সেই ওর মৃতদেহ থাকতে থাকতেই ওরা আমাকে যা অত্যাচারিত করলো আর করছে, আর আজ পর্যন্ত আমি ভুক্তভোগী। আমি সবসময় আমার অনেক দুঃখে আমি কষ্টে জীবন কাটাচ্ছি, কিন্তু আমি ওদের কারোরই ক্ষতি চেয়ে চাইনি। আমি ওদের অনেক অত্যাচার খেয়েও আমি চুপ করে মুখ বুজে ওর জন্য সহ্য করে রয়েছি। কারণ ও তখন অসুস্থ ছিল। আমি যদি প্রতিকার করতে যাই তাহলে অনেক বড় ঘটনা হবে। ওরা যা করছে আমি সবই সহ্য করে গিয়েছিলাম। কিন্তু এখন এখন আমি মানসিক দিক থেকে অনেকই ভারসাম্যহীনতা। একমাত্র আমাকে বাঁচিয়ে রেখেছে আমার এই ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার বন্ধু-বান্ধবদের সঙ্গে আমি কোনোদিনই প্রকাশ করি না। ওদের সঙ্গে একটু কথা বলেই আমার এই হৃদয়টা আমি একটা সুখের ছায়া আমি আমার হৃদয়ে আনি। ওরাই আমার মা, ওরাই আমার বাপ, ওরাই আমার ভাই, ওরাই আমার বোন। এছাড়া আমার আর কেউই নাই এই পৃথিবীতে। আমি ওদের দিকে চেয়েই এর সঙ্গে একটু কথা বলি, ওর সঙ্গে এক কথা বলি। শুধু আমার বোনদের সঙ্গেই, আর কারোর সঙ্গে না। আর আমি এই ইউটিউবে যে সমস্ত রং-ঢং করি একমাত্র আমার ভিউ বাড়ানোর জন্য। আমার মনে কোনো খারাপ নেই। একমাত্র আমার স্বামীর কথাই আমার হৃদয়ে আছে। আমি শর্ট করা ছেড়েই দিয়েছিলাম, দেখি আমার একদম ভিউজ কমে গেছে। এখন আবার শর্ট করি, কিন্তু শর্ট করতে সময় আমি যখন যে পরিস্থিতি থাকি সেই পরিস্থিতিতেই আমি শর্ট করি। বন্ধুরা আমার পাশে একটু সবাই দাঁড়ান, সবাই একটু সাপোর্ট করেন। আমার ছেলেটাকে আমি মানুষ করার জন্য আমার অনেকই টাকা পয়সার দরকার। আমার ছেলেটা ওর বাবা মারা যাওয়ার পরে আমার হাতে একদম জমানো কোনো টাকা পয়সা কিচ্ছু নেই। আমিও বাড়িঘর ছেড়ে কোথায়ও যে এখন যে চাকরি-বাকরি করতে পারবো, বা আমি চেম্বার করতে পারবো, আমি যেহেতু একটা হোমিওপ্যাথিক ডক্টর। কিন্তু একটা মেয়ের পক্ষে বাইরে গিয়ে আমি যেই শত্রুর কবলে আছি, আমি রাতে বিকালে এরকম করলে আমার প্রাণটাই নষ্ট করে দেবে, বা আমাকে কোনো কলঙ্ক দেবে। তার জ্বালায় আমি নুন ভাত খাই, শাক ভাত খাই, কাউকে আমি বলি না। আমি কোনোদিন নেগেটিভ কিচ্ছু বলি না। শুধু আমি সবসময় পজিটিভই থাকতে চাই, এবং আমার সকল বন্ধুদের পাশে আমি থাকতে চাই। আজ একমাত্র আপনাদের বললাম, একজন ক্যান্সারে একটা স্বামী যদি মৃত্যু হয়ে যায়, তার স্বামীর সেই মৃত্যু যন্ত্রণা থাকে, তার স্ত্রীর বেঁচে থেকে মৃত্যু যন্ত্রণাটা সবচেয়ে বড় হয়ে যায়। তদুপরি আমার স্বামী একজন গভর্নমেন্ট অ্যাডভোকেট ছিলেন, কিন্তু অ্যাডভোকেটদের কোনো পেনশন নেই, কিচ্ছু নেই। হাজব্যান্ড মারা যাওয়ার পরে আমি কোর্ট থেকে একটা টাকা আমি পাইনি। কেন পাবো? কে দেবে আমাকে? আমি কার কাছে হাত ফেলবো? একজন অ্যাডভোকেটের ওয়াইফ হিসাবে আমার অনেকে কিন্তু ইজ্জত ছিল।
পাশাপাশি আমি একটা শিক্ষিত মেয়ে, একজন হোমিওপ্যাথিক ডক্টর। কিন্তু এই জায়গাটার মধ্যে এমন একটা পরিবেশ, এখানে আমার যা হয়ে রয়েছে, আমি কোথাও বাইরে গিয়ে আমি প্র্যাকটিস করার এখন আমি কোনো ব্যবস্থা পাই না। যা করতে হয় আমার বাড়িতে। বাড়িতে তো আগের মতো পেশেন্ট আসে না। আগে হাসব্যান্ড থাকতে আমি বাইরের চেম্বারে যেতাম। কিন্তু এখন আমার পক্ষে তা সম্ভব না। তাই বন্ধুরা, সবার কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওগুলি একটু বেশি করে দেখুন। আমার ভিডিওগুলি একটু বেশি করে দেখে আমাকে একটু সাপোর্ট করুন। আর এই ক্যান্সার রোগটাতে কত ভরা সংসার ধ্বংস করে দিল এই পৃথিবীতে। কত নারীর স্বামী নিয়ে গেল। আর কত সন্তানকে পিতৃহারা করলো। কত নারীদের পথে বসিয়ে দিল। কত নারীদের নিজের মান, ইজ্জত, সম্মান সব ধ্বংস করে দিল। বন্ধুরা, তাই সবাই সাবধানে থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন এবং আর কিচ্ছু আমার বলার নেই। আর কিচ্ছু বলার নেই। আমি তখন বুঝতাম না যে আমার স্বামী থাকতে যে কোনো একদিন আমি এরকম রাস্তায় এসে দাঁড়াবো। দুটো পরিবেশে, দুটো ধর্মে যদি বিয়ে হয় তাহলে খুবই কষ্ট। তাই সবসময় বিয়ে-শাদী এক ধর্মেই করতে হয়। ২ ধর্মে করার উদাহরণ হিসাবে আমি পৃথিবীতে দাঁড়িয়ে গেলাম। আমার দুঃখ কষ্ট দিয়ে আমি বুঝি, যদি আমি এক কাস্টের হতাম, আজকে আমার এই জ্বালা যন্ত্রণা আমার শ্বশুরবাড়ির মানুষ দিতে পারত না। এর মধ্যে সবাই সবার বাড়ি ঘর থেকে কাছাকাছি বিয়ে করাই ভালো। অনেক দূরত্বে থাকলে কিন্তু বাপের বাড়ি থেকে কোনো সাপোর্ট পেতে অনেক কঠিন হয়। তাই বন্ধুরা, সবাইকে অনেক মনের দুঃখের কথা বললাম। আজ কোনো ভিডিও করলাম না। সবাই আমার ভিডিওটি দেখবেন, আমার ভিডিওগুলির পাশে দাঁড়াবেন, একটু সাপোর্ট করবেন বন্ধুরা। আমার বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে। আমার একটিই ছেলে। আমার ছেলেটিকে বহু আশা করে আমি পড়াচ্ছিলাম। কিন্তু আমি এখন আমার ছেলের সমস্ত কিছু খরচ আমি চালিয়ে উঠতে পারছি না। তাই আজ আমার ছেলেকে পড়া বাদ দিয়ে দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে। একটু সামান্য আমাকে সাপোর্ট করবেন, কিচ্ছু দিতে হবে না। শুধু আমার ভিডিওগুলি একটু দেখবেন, এটাই, আর কিচ্ছু না। আজ আসি তাহলে বন্ধুরা। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের পরিবার পরিজন নিয়ে, আত্মীয়-স্বজন নিয়ে, এটাই কামনা করি। দেখতে থাকুন দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর ভিডিওগুলি। আর আজ যে সকল বন্ধুরা নতুন দেখছেন আমার ভিডিওটি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন, একটা লাইক দেবেন বন্ধুরা। আর আমি সবার পাশে আছি, সবাই আমার পাশে থাকুন। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে এই ভিডিওতে আছেন, প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসি তাহলে বন্ধুরা, টাটা।